বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগ থেকে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি থার্ড ইয়ারের ছেলেদের একটা ক্লাস নিচ্ছি। তোমাদের রিগ্রেশন অ্যানালাইসিসের কোর্সটা পড়াচ্ছিলাম। তার ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের ক্লাস নিব। তোমাদের আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। রুনা লায়লা, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ। তো আমরা তাহলে শুরু করি আজকের ক্লাস। তোমরা আশা করি মনোযোগ দিয়ে ক্লাসটা করবে এবং আমাকে ফলো করবে। আমরা রিগ্রেশন অ্যানালাইসিসে যেটা করি, যে নরমালি আমরা জানি যে রিগ্রেশন অ্যানালাইসিসে ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে রিলেশন নিয়ে কাজ করা হয়, যেখানে নরমালি যেটা থাকে, একটা রিগ্রেশন ইকুয়েশন থাকে y is equal to a plus bx plus error। এই যে এরর, আজকে আমাদের টপিকটা হচ্ছে রেসিডুয়ালস বা এরর টার্মটা নিয়ে আমাদের আজকে কাজ। তো এটা হচ্ছে এস্টিমেটেড ভ্যালু একটা, যেটাকে আমরা প্রকাশ করি কি দিয়ে? অবজার্ভ ভ্যালু মাইনাস প্রেডিক্টেড ভ্যালু। আমরা যেটা পারি যে একটা রিগ্রেশন অ্যানালাইসিসে আমরা রিগ্রেশন ইকুয়েশন দিয়ে কি করি, একটা এস্টিমেটেড ওয়াই এর একটা এস্টিমেটেড ভ্যালু বের করি, যেটাকে প্রেডিক্টেড ভ্যালু বলা হয়। আর ওয়াই এর একটা অবজার্ভ ভ্যালু দেওয়া থাকে। আমরা একটা চার্ট দেখে একটু ক্লিয়ার হতে পারি। যেটা দেখো এখানে যেটা দেওয়া আছে, এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াই এস্টিমেটটা হচ্ছে প্রেডিক্টেড ভ্যালু, যেটা এ প্লাস বি রিগ্রেশন ইকুয়েশনের প্যারামিটার গুলো এস্টিমেট করে আমরা এস্টিমেটেড ভ্যালুটা বের করি। তোমরা এটা জানো। এবং দেন আমরা যেটা করি, এপসিলন, যেটা আমরা বলছি যে এস্টিমেটেড ভ্যালু এবং অবজার্ভ ভ্যালুর যে ডিফারেন্স, সেটা হচ্ছে ই, অবজার্ভ ভ্যালু মাইনাস এস্টিমেটেড ভ্যালু, এটাকেই আমরা বলছি রেসিডুয়াল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রেসিডুয়াল হচ্ছে y e is equal to y minus y estimate। এবং নেক্সটে আমরা দেখব যে কিভাবে চার্ট থেকে এই ভ্যালুগুলো আমরা বের করি এবং সেটাকে আমরা কিভাবে একটা গ্রাফে প্রেজেন্ট করে দেখতে পাই যে লিনিয়ার ইকুয়েশনটা বা লিনিয়ার রিগ্রেশন মডেলের অবস্থাটা কি। রেসিডুয়ালের মান যত কম হবে তত কিন্তু রিগ্রেশন লাইনটা ভালো ফিট বলে আমরা ধরে নিতে পারি। রেসিডুয়ালের মান বেশি হলে কিন্তু সেটা ফিটিংটা অতটা ভালো না। তো রেসিডুয়ালের সাথে আরেকটা জিনিস রিলেটেড, যেটা হচ্ছে রেসিডুয়াল প্লট। Residual plot is a graph that shows the residuals on the vertical axis and the independent variable on the horizontal axis. If the points in a residual plot are randomly dispersed around the horizontal axis, a linear regression model is appropriate for the data. Otherwise, a nonlinear model is more appropriate. অর্থাৎ আমরা যখন রেসিডুয়াল ভ্যালুগুলো গ্রাফে দেখব, তখন যদি আমরা দেখি যে এই রেসিডুয়াল প্লটগুলো র্যান্ডমলি ছড়িয়ে ছিটিয়ে আছে, তাহলে আমরা কিন্তু বলতে পারি যে রিগ্রেশন মডেলটা অ্যাপ্রোপ্রিয়েট। তা আমরা একটু দেখে নিচ্ছি যে এখানে বলা হচ্ছে যে রেসিডুয়াল গুলো ভার্টিক্যাল অ্যাক্সিসে থাকবে এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো হরিজন্টাল অ্যাক্সিসে থাকবে। এখন দেখো এখানে যেটা দেখতে পাচ্ছি, একটা চার্ট দেখা যাচ্ছে। তোমাদেরকে একটু ধারণাটা আগে দিয়ে নিই, আমরা এরপরে কিন্তু ডিফারেন্ট টাইপস অফ রেসিডুয়াল গুলো আলোচনা করব। তো দেখো যে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দেয়া হয়েছে এক্স, আর এদিকে হচ্ছে রেসিডুয়াল গুলো প্লট করা হয়েছে। দেখার পরে এখানে দেখো যে the residual plot shows a fairly random pattern. The first residual is positive. The next two are negative. The fourth is positive and the last residual is negative.
This random pattern indicate that a linear model provides a decent fit to the data. এখানে রেসিডুয়াল গুলো কিন্তু এলোমেলো ভাবে অবস্থান করছে, কিছু ভার্টিক্যাল নিচে, কিছু উপরে। তো সেই জন্য আমরা বলি যে এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট একটা ফিটিং হয়েছে এই মডেলটা, এই ডাটাটা। এবং নিচে তোমরা আরো কিছু গ্রাফ দেখো যে র্যান্ডম প্যাটার্নের আরেকটা দেয়া আছে এখানে, যে যেটা বাম পাশে এটা র্যান্ডম প্যাটার্ন, আবার এটা কিন্তু আবার নন র্যান্ডম, যেটা ইউ শেপটে চলে আসছে। তো এই ধরনের এটাকে কিন্তু আমরা অ্যাপ্রোপ্রিয়েট বলবো না, কিন্তু এটাকে আমরা বলি একটা অ্যাপ্রোপ্রিয়েট প্যাটার্ন বা অ্যাপ্রোপ্রিয়েট মডেল। এখানে আমরা একটা গ্রাফের মধ্যে আরেকটু ব্যাখ্যা দিচ্ছি যে রেসিডুয়াল আসলে কি, অবজার্ভ ভ্যালু মাইনাস ফিটেড ভ্যালু। দেখো এখানে আমরা কিন্তু এই লাল রঙের এটা কিন্তু একটা স্টেট লাইন, যেটা রিগ্রেশন লাইন আমরা বলি, আর এই বিন্দুগুলো হচ্ছে অবজার্ভ। তো আমরা দেখতে পাচ্ছি যে এই স্টেট লাইন থেকে এই যে স্টেট লাইনের মানগুলো থেকে অবজার্ভ ভ্যালুগুলো যে ডিফারেন্স, তাকেই কিন্তু আমরা রেসিডুয়াল বলি। একটা রিগ্রেশন মডেলে কিন্তু অ্যাকচুয়ালি দুইটা পার্ট থাকে, হ্যাঁ, একটাকে বলা হচ্ছে ডিটারমিনিস্টিক, আরেকটা হচ্ছে র্যান্ডম কম্পোনেন্ট। তো ডিটারমিনিস্টিকটা হচ্ছে যেটা আমরা ডিটারমাইন করব, আর র্যান্ডম কম্পোনেন্ট হচ্ছে যেটা আমাদের হাতে নেই। তো এই র্যান্ডম কম্পোনেন্টটাই অ্যাকচুয়ালি রেসিডুয়ালও এর একটা পার্ট। তাহলে আমরা রেসিডুয়ালের এবার প্রকারভেদগুলো দেখে নিব। রিগ্রেশন রেসিডুয়াল আবার একটু দেখে নিই। দেখো তোমরা এখানে যে আমরা রিগ্রেশন ইকুয়েশনকে কি বলি, y is equal to x beta plus e, ঠিক আছে? এখানে predictor variable values for the dependent variable are termed as residual, that is the difference between the actual and predicted values for the dependent variable. y এর যে predicted value সেটা এবং observed value যেটা, তাদের ডিফারেন্সকে আমরা বলছি রেসিডুয়াল। OLS estimator of beta is b। এই মডেলটার জন্য আমরা দেখি যে y is equal to x beta plus e, বিটা এর OLS estimate হচ্ছে b, then the vector of residual is y e is equal to y minus x b. The element of e are extremely important statistics. We use them, of course, to construct other statistics. Test statistics to be used for testing the validity of the underlying assumption associated with our regression model. তাহলে আমরা কিন্তু এই যে এলিমেন্ট অফ দ্য ই, এটা একটি ইম্পর্টেন্ট স্ট্যাটিস্টিক্স। এটা দিয়ে কিন্তু আমরা বিভিন্ন টেস্ট গুলো যাচাই করতে পারি। বিভিন্ন হাইপোথিসিস যাচাই করার জন্য ই এর ভ্যালুটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তোমরা জানো যে আমরা যখন রিগ্রেশন অ্যানালাইসিসে টেস্ট করি বা অ্যানোভা টেবিল করি, তখনই কিন্তু সাম অফ স্কয়ারস অফ রেসিডুয়াল আমাদের ইউজ করতে হয়। সেটাই কিন্তু অ্যাকচুয়াল রেসিডুয়াল, রেসিডুয়ালের স্কয়ার করে সেটার সামেশন নিয়ে আমরা টোটাল সাম অফ স্কয়ারসকে দুইটা অংশে ভাগ করি, একটা হচ্ছে রিগ্রেশন সাম অফ স্কয়ারস আর একটা হচ্ছে রেসিডুয়াল সাম অফ স্কয়ারস। তো অ্যানোভা টেস্টে কিন্তু এই রেসিডুয়ালটা খুব ইম্পর্টেন্ট একটা স্ট্যাটিস্টিক বা বিষয়। এখন আমরা লিখতে পারি e is equal to m, y is equal to m error, where m is equal to 1 minus x, x prime, x inverse, x prime whole inverse is equal to 1 minus h whole inverse is an idempotent matrix. Sometimes refers to idempotent matrix h is equal to hat matrix. তোমাদের সিলেবাসে hat matrix ও আলাদা করে দেয়া আছে, আমরা নেক্সট ক্লাসে hat matrix নিয়ে আলোচনা করব। y hat is equal to x beta বা xb, beta এর এস্টিমেটেড ভ্যালু হচ্ছে b। তো x b এর ম্যাট্রিক্স ফর্মে আমরা b কে এস্টিমেট করে এভাবে লিখি x prime x inverse xy, that is hy. We could say h puts the hat on y.
এখানে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যেটা হচ্ছে if the error vector epsilon in equation 1 has a scalar covariance matrix, the covariant matrix of the residual is non-scalar. That is, if expectation of epsilon is equal to 0 and variance of epsilon is equal to sigma square in, এটা আমরা জানি যে রেসিডুয়াল এর কিন্তু মিন 0, ভেরিয়েন্স সিগমা স্কয়ার। সো এস্টিমেটেড রেসিডুয়াল এর কিন্তু মিন 0 হবে এবং ভেরিয়েন্স হবে সিগমা স্কয়ার m. Here IM is assuming non-random regressors. The matrix M is going to have the diagonal elements that differ from one another in value, and it will have off-diagonal elements that are non-zero. The residuals are heteroscedastic and serially correlated even when the errors are not. এখন আমরা যেটা বলবো যে কয়েক প্রকার রেসিডুয়াল আছে। আমরা যেটাকে প্রথমে যেটা দেখলাম, এটা অ্যাকচুয়ালি অর্ডিনারি রেসিডুয়াল আমরা বলে থাকি ই কে, যেটা আমরা দেখলাম, যেটা ই এপসিলন বার এস্টিমেটেড ই হচ্ছে একটা অর্ডিনারি রেসিডুয়াল, এটা আমরা সবাই জানি। এখন আমরা আরো কয়েক প্রকার রেসিডুয়াল নিয়ে আলোচনা করব। সেটা একটা হচ্ছে standardized residual. Standardized residual are obtained by transforming each of the residuals as follows. Zi is equal to ei minus e star divided by standard error of ei. আমরা জানি যে নরমালি আমরা যখন নরমাল ভেরিয়েবলকে স্ট্যান্ডার্ডাইজ ভেরিয়েবল বলি, যে তখন আমরা কি করি, মিন মাইনাস করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দ্বারা ভাগ করি। তো এখানেও কিন্তু এটাই ফলো করা হয়েছে যে zi is equal to ei minus e star divided by standard error of ei. I is equal to 1 to up to n. যতগুলো র্যান্ডম ভেরিয়েবল থাকবে ততগুলো র্যান্ডম এররও থাকবে। Where standard error of ei is the standard error of ei and e star is the arithmetic mean of ei's. That is, আমরা যেটা স্ট্যান্ডার্ডাইজড ভেরিয়েবল বের করি, যে মিনকে মাইনাস করে, মূল ভেরিয়েবল থেকে মিনকে মাইনাস করে স্ট্যান্ডার্ড এরর দ্বারা ভাগ করি। এখানেও সেটাই করা হয়েছে, স্টারকে বলা হয়েছে ei এর মিন, আর এটা হচ্ছে ei এর স্ট্যান্ডার্ড এরর। The latter will be 0 if model 1 includes an intercept as a regressor. তো এখানে variance of ei হবে sigma square 1 minus hii, where hii is the ith diagonal element of hat matrix H. So standard error of ei is equal to s into 1 minus hii whole to the power half, where s square is the usual unbiased estimator of sigma square. That is, s square is equal to e prime e divided by n minus k, equation number 5. এটাকে আমরা বলছি স্ট্যান্ডার্ডাইজড রেসিডুয়াল। আমরা এখানে আরো দুই প্রকার আরো রেসিডুয়াল শিখবো, যেটাকে আমরা বলবো স্টুডেন্টাইজড রেসিডুয়াল। স্ট্যান্ডার্ডাইজড রেসিডুয়াল আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এটা খুব সিম্পল একটা বিষয়, যেখানে আমরা রেসিডুয়াল থেকে মিন মাইনাস করে স্ট্যান্ডার্ড এরর দ্বারা ভাগ করি। এখানে studentized residual হচ্ছে these residual are obtained by going on step further than standardizing the EIs rather than using a single S square as defined in Find 5. We use a different variable estimator for each residual on that is independent of EI minus E star. Specifically, model on is re-estimated n times. তাই তো আমাদের n সংখ্যক ভেরিয়েবল আছে। So each time we omit on of observation in the sample for the y and x data. This will yield different estimators of beta, namely beta bi. I is equal to on top to n. If this sounds like the jackknife, you're right. Let ei denote the residual vector for the ith such regression, that is
EI is equal to YI minus XI BI, where YI and XI are the Y vector with ith element omitted and X matrix with the ith row omitted, respectively. Then, in each case, a separate estimator of sigma square is obtained by using SI square is equal to EI prime EI divided by n minus k minus 1. আমরা এখানে রো থেকে একটা ভেরিয়েবল অমিট করেছি, আবার কলাম থেকে আরেকটা ভেক্টর থেকে একটা এলিমেন্ট অমিট করেছি। সেজন্য আমরা এটা ডিগ্রিজ অফ ফ্রিডম আসছে n minus k minus 1. The studentized residual constructed as UI is equal to EI minus EI star divided by SI into 1 minus HII whole to the power half. I is equal to 1 to up to n. এটাকে আমরা বলছি স্টুডেন্টাইজড রেসিডুয়ালস। আরেকটা আমাদের আরেক প্রকার রেসিডুয়াল আছে, সেটা হচ্ছে পার্শিয়াল রেসিডুয়ালস। Larsen-Maclay 1972 suggested that in addition to using standardized or studentized residual for diagnostic checking, we might also consider that what they term partial residuals. Those residuals come into play when we have a multiple regression model. আমরা কিন্তু এতক্ষণ সিম্পল রিগ্রেশন মডেল নিয়ে কাজ করেছি, বাট পার্শিয়াল রেসিডুয়ালটা কখন অ্যারাইজ করবে সেটা হচ্ছে মাল্টিপল রিগ্রেশন মডেলের ক্ষেত্রে। To construct them, we estimate the full regression model 1 and get the OLS estimator B for the full coefficient vector. The pth element of the partial residual vector associated with the pth regressor is then defined as V partial I is equal to YI minus sum of BJ XIJ, I is equal to 1 to up to n, equation number 6. Where Bj is the jth element of B, Xij is the ith observation on jth regressor, and the range of summation in 6 is for j is equal to 1 to up to k and j not is equal to p. A different partial residual series will be obtained to each regressor in the model. তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি যে মাল্টিপল রিগ্রেশনের ক্ষেত্রে যে রেসিডুয়ালটা আমরা পাই সেটাকে আমরা বলছি পার্শিয়াল রেসিডুয়ালস। Larsen and Maclay argued that the partial residuals are useful in isolating the individual roles of the separate regressors when it comes to detecting both the direction and extent of any nonlinear entities, etc. They can also be used as a useful supplement of regular standardized or standardized residual to check for possible form of heteroscedasticity in the model error. অর্থাৎ হেটারোস্কেডাস্টিসিটি আছে কিনা দেখার জন্য কিন্তু পার্শিয়াল রেসিডুয়ালের মতো অন্য স্ট্যান্ডার্ডাইজড অর স্টুডেন্টাইজড রেসিডুয়ালও কিন্তু ইউজ করা হয়ে থাকে। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে হচ্ছে যে many of the tests that we use to check for homoscedasticity are non-constructive. A rejection of the null hypothesis doesn't tell us anything about the possible form of heteroscedasticity. So residual plots can be very helpful guides, perhaps pointing us to potentially useful data transformation or to the formulation of an appropriate error variance structure and hence likelihood function. অর্থাৎ রেসিডুয়াল কিলা কিন্তু আমাদের রিগ্রেশন অ্যানালাইসিস একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। দ্যাট ইজ তোমরা তো হোমোস্কেডাস্টিসিটি টেস্ট বা হেটারোস্কেডাস্টিসিটি টেস্ট তোমরা ফোর্থ ইয়ারে যে ডিটেলস পড়বে, যেটা হচ্ছে যে ভেরিয়েন্স গুলো যখন নরমালি আমরা রিগ্রেশন অ্যানালাইসিসে কি ধরি যে এরর ভেরিয়েন্স কনস্ট্যান্ট,
দ্যাট ইজ হোমোস্কেডাস্টিক। যদি এরর ভেরিয়েন্স গুলো কনস্ট্যান্ট না হয় তখন কিন্তু আমরা সেই মডেলকে বলি হেটারোস্কেডাস্টিস। অর্থাৎ ভেরিয়েন্স অফ ইআই নর্মালি আমরা ধরি সিগমা স্কয়ার, কিন্তু সবসময় যদি সিগমা স্কয়ার নাও হতে পারে, সবসময় সিগমা স্কয়ার হবে না, যদি এটা ভায়োলেট করে তখনই আমরা বলবো হেটারোস্কেডাস্টিক। তো আমরা এখানে আর কিছু অ্যাডিশনাল জিনিস দেখে নিচ্ছি, যেটা হচ্ছে যে an important way of checking whether a regression simple or multiple has achieved its goal to explain much variation as possible in a dependent variable while respecting the underlying assumption is to check the residuals of a regression, non-constant variation of residuals. That is heteroscedasticity. রিগ্রেশনে আমরা রেসিডুয়াল অ্যাকচুয়ালি কি বলছে সেটা একটু দেখে নিই। A residual is the difference between what is plotted in your scatter plot of a specific point and what the regression equation predicts should be plotted at this specific point. If the scatter plot and the regression equation agree on y value, the residual will be 0. অর্থাৎ আমাদের যদি অবজার্ভ ভ্যালু এবং এস্টিমেটেড ভ্যালু যদি একই লাইনে পড়ে যায় তখন কিন্তু রেসিডুয়াল থাকছেই না, কোনো এরর থাকছে না। তো সেইটাই আমরা বলবো বেস্ট ফিটেড রিগ্রেশন মডেল। রেসিডুয়াল যত কম হবে রিগ্রেশন ফিট তত ভালো বা অ্যাকুরেট বলে আমরা ধরে নিই। Beside above, how do you interpret residual in regression? That is, residual is equal to observed minus predicted. Positive values for the residual means the prediction was too low, and negative values means the prediction was too high. 0 means the gaze was exactly correct. These plots aren't evenly distributed vertically, or they have an outlier, or they have a clear shape to them. তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 0 means the gaze was exactly correct, অর্থাৎ আমরা ধরে নিয়েছি যে কোনো এরর নাই। দ্যাট ইজ যদি রেসিডুয়ালের মান 0 আসে তখন আমরা বলবো যে আমাদের অ্যাজাম্পশন কারেক্ট। আর একটা বলা হয়েছে যে যদি অবজার্ভ মাইনাস প্রেডিক্টেড ভ্যালু যদি পজিটিভ ভ্যালু হয় তখন আমরা বলবো যে প্রেডিকশন ওয়াজ টু লো, আর যদি নেগেটিভ ভ্যালু হয় তখন আমরা বলবো প্রেডিকশন ওয়াজ টু হাই। এখন আমরা দেখব রেসিডুয়াল অ্যানালাইসিসের ইম্পর্টেন্স বা ইউজেসটা। আমরা আগেও বলেছি বেশ কয়েকবার রেসিডুয়াল আমরা কেন বের করছি, তো এখানেও আরেকটু জিনিস আমরা দেখে নিচ্ছি যে রেসিডুয়াল অ্যানালাইসিস ইজ used to assess the appropriateness of a linear regression model by defining residual and examining the residual plot graphs. আমরা কিন্তু রেসিডুয়াল প্লট গ্রাফস প্রথমেই আলোচনা করে নিয়েছিলাম এবং তোমাদের একটা ধারণা দিয়েছিলাম যে গ্রাফের মাধ্যমে আমরা কিভাবে রেসিডুয়াল ব্যাখ্যা করতে পারি। How do you know if a residual plot is good? Well, if the line is a good fit for the data, then the residual plot will be random. However, if the line is a bad fit for the data, then the plot of the residual will have a pattern. ওই যে আমরা একবার দেখলাম ইউ প্যাটার্ন হতে পারে অথবা আলট্রা ইউ প্যাটার্ন হতে পারে, তখন আমরা কিন্তু বলবো যে bad fit, line is bad fitted. অর্থাৎ রেসিডুয়াল প্লটের মাধ্যমে আমরা রিগ্রেশন লাইনটা ফিট হয়েছে কিনা বা আমাদের অ্যাকুরেট অ্যাজাম্পশন অ্যাকুরেট কিনা এগুলো কিন্তু আমরা খুব ইজিলি টেস্ট করতে পারি বা যাচাই করতে পারি। তা আমরা এবার একটু সামারি দেখে নিই। হাউ ডু ইউ এক্সপ্লেইন এ রেসিডুয়াল প্লট? Residual plot is a graph shows the residuals on the vertical axis and the independent variable on horizontal axis. এটা আমরা প্রথমেই বলে নিয়েছিলাম। If the points in a residual plot are randomly disappeared around the horizontal axis, a linear regression model is appropriate for the data. Otherwise, a nonlinear model is more appropriate. What does a residual of 0 mean?
the vertical distance between a data point and the graph of a regression equation. The residual is positive if the data point is above the graph. The residual is negative if the data point is below the graph. The residual is zero only when the graph passes through the data point. অর্থাৎ আমরা যখন গ্রাফ পেপারে এস্টিমেটেড ভ্যালু এবং অবজার্ভ ভ্যালু গুলো সেট করব, যদি একই লাইনের সব পড়ে যায় তখন আমরা কি বলছি যে রেসিডুয়াল জিরো, দ্যাট ইজ কোনো এরর এখানে নাই। তোমরা এটা সেকেন্ড ইয়ারও পড়ে, ফার্স্ট ইয়ারও পড়েছো রিগ্রেশন কোরিলেশন এন্ড রিগ্রেশনের মধ্যে যে কিভাবে রিগ্রেশন লাইনটা আমরা ফিট করি। ওখান থেকে কিন্তু আমরা রেসিডুয়ালের ধারণাটা তোমরা ফার্স্ট ইয়ার থেকেই নিয়ে আসছো। এখানে আমরা একটু ডিটেইলস আলোচনা করলাম রিগ্রেশন অ্যানালাইসিস, তোমাদের আরেকটু কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমরা কিন্তু এটা এখানে দেখলাম। তো চলো আমরা আবার একটু দেখে আসি আজকে আমরা যা যা করলাম। আমরা মেইনলি রেসিডুয়ালের ডেফিনিশন দেখেছি আর কতগুলো গ্রাফ দেখিয়েছি যে কিভাবে গ্রাফের মাধ্যমে আমরা রিগ্রেশন লাইন সম্বন্ধে বা ফিট হয়েছে কিনা বা ডিফারেন্স কি সেটা আমরা দেখতে পারি। সেটা আমরা রেসিডুয়াল প্লট যেটাকে আমরা বলছি, এটা তোমরা প্র্যাকটিক্যালেও এগুলো নিয়ে অনেক কাজ করবে। যে প্র্যাকটিক্যালে তোমরা রিগ্রেশন লাইন ফিট করবে যখন, তখনও দেখবে যে এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় রেসিডুয়াল, যেটা আমরা রেসিডুয়াল সাম অফ স্কয়ারস বের করি। অ্যানোভা অ্যানালাইসিসেও আমরা এই রেসিডুয়ালটা ইউজ করে থাকি, যেখানে আমরা কোএফিসিয়েন্টের সিগনিফিকেন্সি টেস্ট করি, রিগ্রেশন কোএফিসিয়েন্টের সিগনিফিকেন্সি টেস্ট করি, ওখানেও আমরা রেসিডুয়াল নিয়েই কাজ করি। এখানে একটা গ্রাফের মাধ্যমে তোমাদের দেখিয়েছি যে আসলে রেসিডুয়ালটা কি, ফিটেড লাইন থেকে অবজার্ভ ভ্যালুগুলোর যে ডিফারেন্স সেটাকেই বলা হবে রেসিডুয়াল। এরপরে আমরা টাইপ গুলো আলোচনা করেছি যে রিগ্রেশন রেসিডুয়াল আমরা একটাকে অর্ডিনারি রেসিডুয়াল বলি, যেটা আমাদের রিগ্রেশন মডেলে আমরা যেটা বের করি সেটাকে অর্ডিনারি রেসিডুয়াল বলা হয়। এবং এরপরে আমরা দেখি যে আরো কয়েক প্রকার আছে, সেটা একটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজড রেসিডুয়াল, আর একটা হচ্ছে স্টুডেন্টাইজড রেসিডুয়াল, আর একটা হচ্ছে পার্শিয়াল রেসিডুয়াল। আমরা এখানে এগুলোর মোটামুটি ডিটেলস তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আর পরে আমরা রেসিডুয়ালস এর ব্যবহার বা ইম্পর্টেন্স এখানে একটু আলোচনা করা হয়েছে। নেক্সট আমরা যেটা দেখেছি রেসিডুয়াল, আসলে রেসিডুয়াল রিগ্রেশন অ্যানালাইসিসে কেন ব্যবহার করা হয় সেটা আবারও এখানে আমরা আলোচনা করেছি। রেসিডুয়াল প্লট নিয়ে আমরা আবারও কিছু কমেন্ট এখানে দিয়েছি যে রেসিডুয়াল প্লটের উপর ডিপেন্ড করে আমরা রিগ্রেশন লাইনকে ফিট বলছি বা ব্যাড ফিট বলতে পারি। এবং আমরা শেষে দেখলাম যে রেসিডুয়াল যদি জিরো হয় তার মানে কি, তার মানে আমরা বলি যে জিরো হলে মানে অর্থাৎ কি, যে the graph passes through the data point. সো আমরা রেসিডুয়ালের বিভিন্ন তোমাদের সিলেবাস যেটা আছে ভেরিয়াস টাইপস অফ রেসিডুয়াল, ডেফিনেশন অফ রেসিডুয়াল, এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। আমরা পরবর্তী ক্লাসে হ্যাট ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। তোমরা একটু দেখবা, তোমরা গুগলে সার্চ দিয়েও সবকিছুই কিন্তু পেয়ে যেতে পারো, নিজেরা অনেক স্টাডি করতে পারো। বিভিন্ন লিঙ্কে ঢুকে ঢুকে দেখবে যে তোমাদের ডিটেলস সবকিছু দেয়া আছে ওখানে, তোমরা যেটা চাচ্ছ সেটাই পাচ্ছ। সো তোমরা অবশ্যই সার্চ দিবে এবং গুগলে যে দেখবে যে বিভিন্ন বিষয়গুলো তোমাদের যে যে টপিক পড়ো সেগুলোর বিষয় সম্বন্ধে সেখান থেকে তোমরা ধারণা নেওয়ার চেষ্টা করবে এবং নিজেকে আরো সমৃদ্ধ করবে, আমরা এটাই আশা করব। তাহলে আজকে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।